আসসালামু আলাইকুম। অর্থনীতি ২৬ এবং ২৭ ব্যাচে রিস্টার্ট কোর্সে তোমাদের স্বাগতম আরেকটি ভিডিওতে। দেখো, আমরা পূর্বের যে ভিডিওগুলো আমরা মূলত একটা একটি করে অধ্যায় শেষ করছি। তো আজকের টপিক হচ্ছে, এই উইকের টপিক হচ্ছে প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। তো এই টপিকটার আমরা মূলত এই টপিকের মোট ৫টি টপিক রয়েছে। তাহলে ৫টি টপিকের আমাদের ৫টি ক্লাস হবে। আরেকটি ক্লাস হয়েছিল টপিক অ্যানালাইসিস। তো এই ইতিমধ্যে এই টপিক অ্যানালাইসিস টপিক 1, 2, 3 শেষ। এই মুহূর্তে আমরা করব মূলত অর্থনৈতিক ব্যবস্থা সমূহে অর্থনৈতিক সমস্যার সমাধান। এই টপিক কত গুরুত্বপূর্ণ, এই পুরো অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি এমসিকিউ সিকিউ যেই টপিক থেকে আসে সবচেয়ে বেশি, অর্থাৎ প্রায় 70% আসে হচ্ছে এই টপিক থেকে, বাকি সবগুলো মিলিয়ে। আমি বলেছিলাম এই টপিকটা গুরুত্বপূর্ণ, কিন্তু এখান থেকে এত প্রশ্ন হয়তো আসে না। ধরে নাও বাকি 25% প্রশ্ন এখান থেকে আসে, বাকি 5% সবগুলো মিলিয়ে। কিন্তু এখানে 25% আসলেও এটা কেন গুরুত্বপূর্ণ, একটু কঠিন দেখে, অর্থাৎ চিত্রটা আঁকতে হয়, বুঝতে হয়, পারতে হয়, খাতায় অঙ্কন করতে হয়, এই জন্য হয়তো জটিল, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। কিন্তু তথ্যপাত্য আসার দিক থেকে, কমন পড়ার দিক থেকে এই টপিকটা গুরুত্বপূর্ণ। তাহলে এই ভিডিওতে আমরা মূলত এই টপিকটি দেখব। আমরা আছি মূলত আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটে কিন্তু সবগুলো একদম সুন্দর করে পিডিএফ বা www.মানবিজ্ঞানী.com সার্চ দিলে ওয়েবসাইটটা পেয়ে যাব। সেখানে যার যে কোর্স লাগে, যা কিছু লাগে এখানে আছে। ধরে নাও আমরা আমাদের বইয়ের পিডিএফ, সেখানে যাব, গেলাম, এই যে অর্থনীতি, চলে গেলাম অর্থনীতির, আমরা আলোচনা করতেছিলাম মৌলিক অর্থনৈতিক সমস্যা। এই যে ক্লিক করলাম, ক্লিক করলে চলে আসতেছে আমাদের মূল বই, গাইড, সাপ্লিমেন্ট, টেস্ট পেপার সবকিছুকে কম্বাইন করে আমরা যে একটি নোট তৈরি করেছি, সেই নোটের পিডিএফ আমরা দেখতে পাচ্ছি। এই যে চতুর্থ টপিক অর্থনৈতিক ব্যবস্থা সমূহে অর্থনৈতিক সমস্যার সমাধান, এখানে এমসিকিউ 5 স্টার, সিকিউতে 5 স্টার, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বটে। এবং এক নজরে যখন পুরো অধ্যায়টা দেখতে যাব, সেখানেও দেখতে পাচ্ছি এই টপিকতে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসতেছে। আমরা যদি একটু সামারাইজ করে দেখি এই টপিকে কি কি পড়তে হয়। এই টপিকে পড়তে হয় ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, এরপরে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, এরপর আছে মিশ্র অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা। এই 4টা অর্থব্যবস্থারই একটু টুকটাক আলোচনা, অর্থাৎ ধনতান্ত্রিক অবস্থা কি, এটা বৈশিষ্ট্য, কিভাবে আমরা যে এতক্ষণ পড়লাম অর্থনৈতিক সমস্যা, সেই সমস্যার সমাধান কিভাবে ধনতন্ত্র দিয়ে থাকে, সমাজতন্ত্র তার অর্থনৈতিক সমস্যাগুলো কিভাবে দিয়ে থাকে, এখানে মূলত সেই আলোচনাগুলো আমরা সরাসরি টপিকটা চলে যাব। টপিক 4, এই টপিকগুলো কিন্তু আমরা সব শেষ করে দিয়েছি। যারা পুরাতন ভিডিওগুলো দেখেছো তারা জানো, আর যে এই ভিডিও থেকে শুরু করতেছো সে প্রয়োজনে পুরাতন ভিডিওগুলো দেখে নিতে পারবে। আরেকটা প্রশ্ন বলে রাখি, আগের ভিডিও না দেখলে এই টপিক কি বোঝা যাবে না? কোনো সমস্যা না, আগে এই টপিকটা এমন, আগের টপিকগুলো না দেখলে টপিক বোঝা যাবে। যদি কেউ পরীক্ষার উদ্দেশ্যে ভিডিওটা দিয়ে দেখে থাকো যে আমার একেবারে পরীক্ষা, সুতরাং আমি একেবারে গুরুত্বপূর্ণ টপিকটাই দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে তুমি এটা দেখিয়ে গেলেও তোমার কমন পড়বে, হয়ে যাবে। আচ্ছা দেখি এই টপিক থেকে প্রশ্ন কেমন আসতেছে। কি প্রশ্ন হচ্ছে? প্রথম হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাটা কি, অর্থনৈতিক ব্যবস্থা একই কথা, এটা কি সেটা তোমাকে প্রশ্ন করছে। আমি যদি উত্তরে বলি, এই অর্থনীতির যে নানা রকম সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান যে ব্যবস্থা দিয়ে থাকে তাই অর্থনৈতিক ব্যবস্থা। আরো এটা তো একটা আমার মতন সহজ ভাষায় বললাম। বইয়ের ভাষায় যদি বলি, যে ব্যবস্থায় অর্থনীতির উৎপাদন, বন্টন, ভোগ ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয়, যে ব্যবস্থায়, তাই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। সংজ্ঞা দেওয়া আছে, সেখানেও দেখতে পাবো, তাহলে আরো সহজে বুঝাতে পারবো। দেখো, ধনতান্ত্রিক থেকে এই প্রশ্নগুলো হচ্ছে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি, দাম প্রক্রিয়া কি, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দাম কিভাবে নির্ধারিত হয়, গণতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার সম্পর্ক কিরূপ, কোন অর্থব্যবস্থা দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা থাকে না। তার মানে এটা কি বুঝতে পারলাম যে দাম নিয়ন্ত্রণ বা দাম প্রক্রিয়া, হ্যাঁ, এইটা যে ধনতান্ত্রিকের একটা গুরুত্বপূর্ণ অংশ, এখান থেকে বারবার প্রশ্ন আসছে। দাম নিয়ন্ত্রণ। তারপরে সম্পদের ব্যক্তি মালিকানা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার শ্রেণী বৈষম্য সৃষ্টি করে। কেন অসম বন্টন পরিস্থিতি হয়, কেন শ্রেণী বৈষম্য সৃষ্টি করে, কেন ভোক্তার সার্বভৌমত্ব নিশ্চিত হয়, এই যে শ্রেণী বৈষম্য, এইটা আবার আরেকটা টপিক। তার মানে দেখতে পেলাম ধনতান্ত্রিক অর্থব্যবস্থার এই দুইটা, মানে অর্থাৎ খারাপ দিক যেটা, সেটা হাইলাইট করা হয়েছে, শ্রেণী বৈষম্যের বিষয়টা, আর ধনতান্ত্রিক একটা অটোমেটিক সিস্টেম যে রয়েছে দাম প্রক্রিয়া, সেটা সম্পর্কে প্রশ্ন করা আসছে। তাহলে আমাদের বোঝার ক্ষেত্রে এই দুইটাই যদি বুঝে নিতে পারি, তাহলে আমাদের এই টপিক শেষ। তাহলে আমরা বুঝে নেই। এবার আসি নির্দেশমূলক অর্থব্যবস্থা। নির্দেশমূলক অর্থব্যবস্থা কি, কোন অবস্থায় পূর্ণ প্রতিযোগিতামূলক ধারণা অনুপস্থিত, নির্দেশমূলক অর্থব্যবস্থায় প্রতিযোগিতা থাকে না কেন, নির্দেশমূলক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার গুরুত্ব নেই কেন,
ওই দেখছো, এই দাম ব্যবস্থা, এই টপিকটা কিন্তু স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এই টপিকটা কিন্তু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার টপিক, কিন্তু এটা সমাজতন্ত্র চলে আসছে। মানে এখানে ঘুরে আসছে, ধনতন্ত্রের মধ্যে দাম ব্যবস্থার দরকার আছে বা ব্যবহৃত হয়, সমাজতান্ত্রিকে কেন হয় না, অর্থাৎ ওই প্রশ্নটা ঘুরে আবার এখানে চলে আসতো। তার মানে দাম ব্যবস্থার এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। আমি এটা সুন্দর করে বুঝাবো, এখানে নোটও সুন্দর করে করা আছে, এই জন্য এই অংশটাতে বেশি মনোযোগ দিবে। নির্দেশমূলক অর্থ ব্যবস্থা ও ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে দুটি পার্থক্য লেখো, অর্থাৎ দুইটার মধ্যে তুলনা করে। এটা আসলে শুধুমাত্র নির্দেশমূলক ব্যবস্থা না, ধনতান্ত্রিক আর অর্থ নির্দেশমূলক দুইটা মিলিয়ে এই টপিক প্রশ্নটা। আচ্ছা, এরপরে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কোন ক্ষেত্রে উন্নত, অর্থাৎ দুইটার মধ্যে একটা তুলনা করেছে কি পার্থক্যটা। এরপর আসতেছে মিশ্র অর্থ ব্যবস্থা, আসতেছে ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে কোনটা ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা যতক্ষণ পড়ছিলাম অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক নানা রকম সমস্যা, আমরা এখন পেলাম এই অর্থনৈতিক সমস্যাগুলো নাকি ওই চিত্র আকারে উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে বের করা যায়। তারপর অর্থনৈতিক সমস্যাগুলোকে আহ স্যামুয়েলসন তিনটা ব্যবস্থায় ভাগ করেছে। এরপরে আসতেছে এই সমস্যার সমাধানগুলো বিভিন্ন দেশ বা বিভিন্ন দেশগুলো কি কি ব্যবস্থা গ্রহণ করে থাকে তাই। তাহলে আমরা দেখলাম চারটি, সেই চারটা কি কি আবারও সংক্ষেপে দেখি। আচ্ছা, অর্থনৈতিক ব্যবস্থা কি, একটা প্রশ্ন যেটা করেছে, মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালনার জন্য গৃহীত উৎপাদন, অর্থনৈতিক কাঠামো, মানুষের অসীম চাহিদা পূরণের জন্য সম্পদের ব্যবহার। এরপর আসি প্রধান অর্থনৈতিক ব্যবস্থা কি, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র, ইসলামিক। আরেকটা প্রশ্ন আসে যখন একটু কনফিউশন গুলিয়ে আসে, তখন যদি পরীক্ষা ধনতান্ত্রিক না এসে আসে যদি পুঁজিবাদী, তখনই আমাদের একটু কনফিউশন হয়। না কনফিউশন আর কিছু নেই, একই জিনিস। ধনতান্ত্রিক যা বলে পুঁজিবাদী তা একই। মানে ধনতান্ত্রিক মানে খালি ধনী হও, পুঁজিবাদী মানে খালি পুঁজি জমাও। এই তো সমাজতান্ত্রিক, অর্থাৎ সমাজে কে সবাই সমান থাকবে এই ব্যবস্থা, আর সবাই সমাজকে সমান রাখে হচ্ছে সরকার, সে মূলত নির্দেশ দেয়, অর্ডার দিয়ে দিয়ে সবগুলো কাজ করায়। এই জন্য এই ব্যবস্থার একটা নাম হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। তারপরে মিশ্র, মিশ্র হচ্ছে এই ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক দুইটা মিক্স করে যেই ব্যবস্থা তাই হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। আর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা, এটা তারা হচ্ছে একটা ঐশী আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী যে একটা আলাদা স্বতন্ত্র ইসলামী ব্যবস্থা, এবং এর একটা সৌন্দর্য এবং এর একটা গ্রহণযোগ্যতা আছে বলেই বিশ্বের অনেক দেশগুলোতেই এইটা অ্যাপ্লিকেশন করা হচ্ছে। তারপর দেখি ধনতাত্ত্বিক অর্থ ব্যবস্থা। আচ্ছা, এই জিনিসগুলো খুব সংক্ষেপে দেওয়া আছে, তোমরা পড়লেই বুঝবে। আমি এই জায়গাতে খুব বেশি আলোচনা করব না, আমি এমন একটা জায়গায় আলোচনায় যে চলে যাই যেটা করলে তোমাদের এই চারটা টপিক ইসলামী, ধনতন্ত্র, মিশ্র সবগুলোকে একসাথে হয়ে যাবে, সেটা একটু দেখিয়ে দিই। আমরা তার আগে একটু দেখে আসি এখান থেকে সিকিউ কিভাবে প্রশ্ন আসে। এই যে সৃজনশীলের প্রশ্ন দেখো কিভাবে আসতেছে, এ বি সি তিনটি দেশ। তো তোমাদের প্রশ্ন ঘুরে ফিরে এইভাবে করে আসবে, এ বি সি তিনটি দেশ, এ আর বি দুইটি দেশ, এক্স আর ওয়াই দুইটি দেশ, ক আর খ দুইটি দেশ, এভাবে আসবে। ক দেশের কিছু বৈশিষ্ট্য কথা বলবে, খ দেশে কিছু বৈশিষ্ট্য কথা বলবে, বলবে এই ক দেশটি কিংবা ইমরান সাহেব যেই দেশটিতে থাকে সেই দেশটির কোন অর্থ ব্যবস্থা এবং এটার বৈশিষ্ট্যগুলো কি। অর্থাৎ এই টপিকটা খুবই সিম্পল, হালকা একটু বুঝলে বুঝে ফেলবা তুমি কোনটা ধনতান্ত্রিক কোনটা সমাজতান্ত্রিক, খুব সহজে বোঝা যায়। তো এই জন্য আমি দেখালাম যে আসলে প্রশ্ন কিভাবে আসে। এটা যারা মোটামুটি 26 ব্যাচের যারা তারা জেনে ফেলার কথা। প্রথম অধ্যায় তোমরা অনেক পড়েছো, এই দেখো এই এরকম করে এই দেশ এক্স দেশ ওয়াই দেশ এভাবে করে মূলত প্রশ্ন আসতেছে। আমিও তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্য অনেক প্রশ্ন, সব প্রশ্ন ঘুরে ফিরে একই রকম লাগে, কিন্তু কোন প্রশ্নগুলো একটু ভেরিয়েশনে পার্থক্য করলে তোমার পুরো পড়াটাই একসাথে হয়ে যাবে। এই জন্য কিছু হোমওয়ার্ক, কিছু ক্লাস ওয়ার্ক, কিছু 3 স্টার, কিছু হচ্ছে 1 স্টার, 3 স্টার, হ্যাঁ কোনো স্টার নাই, অর্থাৎ যেগুলো স্টার নাই সেগুলো অতিরিক্ত। একই কথা, যদি পড়তে পারো ভালো, না পারলে সমস্যা নেই, বাকি 3 স্টার গুলো পড়ে ফেলতে পারলেই তুমি এগুলো থেকে কমন পাবা। এইগুলো ঘুরে ফিরেই বারবার আসবে। তাহলে দেখতে পেয়েছো যে ঘুরে ফিরে প্রশ্ন কিন্তু সব জায়গা থেকে আসে। একটা প্রশ্ন তাহলে কি শুধু ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক থেকে প্রশ্ন আসে না, সবটা থেকে প্রশ্ন আসে। যেমন দেখো এখানে মিস্টার করিম এক দেশের অধিবাসী, তো কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান এইখানে, ব্যক্তিগত মালিকানা মুনাফা উদ্দেশ্যে পরিচালিত, এই দেশে প্রবৃদ্ধি বাড়লে আয় সম্পদ বন্টনে অসমতা সেলিব্রেশন বলে লিখিত হয়। তার মানে এখানে মিশ্র আর ধনতান্ত্রিকের একটা সম্মিলিত আলোচনা করা হয়েছে। তারপরে হচ্ছে এটার মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা প্রকৃত দিকে আলোচনা করো, দেশটি সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের ফলে। এটা মিশ্র আর ধনতান্ত্রিক একসাথে আলোচনা করেছে। তাহলে কোনটা মিশ্র আর ধনতান্ত্রিক, গতে বলবে মিশ্র, ঘতে বলবে ধনতান্ত্রিক, কোনটা হচ্ছে দুইটার মধ্যেই সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, ধনতান্ত্রিক দুইটাকে পার্থক্য করতে বলবে। ঘুরে ফিরে সবগুলো মিলেই কিন্তু প্রশ্ন আসছে।
আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা মূলত এই 4টা টপিককে একসাথে করি। কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কেন আসলো, একটা বেস্ট আলোচনা হবে। আমরা সেই আলোচনাটাতে যাই। এই যে শখ যেটা না, এটা কিন্তু তোমাদের কোনো বইয়ের মধ্যেই নাই, কোনো জায়গাতেই নাই। সব জায়গায় আমি এতক্ষণ যেগুলো দেখেছি সেগুলো আছে। অর্থাৎ ধনতান্ত্রিক সমাজতান্ত্রিকের পার্থক্য, ইসলামী সাধারণ বা প্রচলিত তার মধ্যে পার্থক্য, কিন্তু 4টাকে এক ছকের মধ্যে আনবে এটা কোথাও না। আমি এনে দেখাচ্ছি খুব সংক্ষেপে ছোট ছোট করে। দেখো, তাহলে এখানে পুরো পড়া হয়ে যাচ্ছে। ধনতান্ত্রিক কি সংজ্ঞা হচ্ছে উৎপাদন উপকরণের ব্যক্তি মালিকানায় পরিচালিত, অর্থাৎ বিষয়টা হচ্ছে ব্যক্তি মালিকানায়। এখানে প্রত্যেককে তার মালিক, অর্থাৎ এখানেই আছে শোষণ। তুমি তোমার বুদ্ধি দিয়ে, এটা যেমন ভালো দিক খারাপ দিকও আছে। ভালো দিক হচ্ছে এরকম যে মেধাবী, যে কষ্ট করবে, যে পরিশ্রম করবে, সে ইনকাম করবে, তারই হবে, বাকিদের হলো না। সমাজতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত, অর্থাৎ এখানে কোনো ব্যক্তি মালিকানা স্বীকার করা হবে না। সরকার বলবে কেউ ধনী হবে কেউ গরিব হবে না, বরং তোমরা আমাকে ভোট দাও, আমি এমন সরকার গঠন করব যেখানে সবাইকে সমান রাখবো, কেউ বেশি ধনী হতে পারবো না, সবার সবকিছু সরকার নিয়ন্ত্রণ থাকবে, সরকার সবাইকে সবকিছু সুন্দর করে বন্টন করে দিয়ে দিবে। তারপর আসি মিশ্র। মিশ্র হচ্ছে দেখতেছে ধনতান্ত্রিক কিছু সুবিধা আছে, যে যখন যার যারটা নিয়ে সে ব্যস্ত, তখন সমাজ অগ্রগতি হচ্ছে, প্রত্যেকেই বড় হওয়ার চেষ্টা করতেছে, প্রত্যেকে উন্নতি করার চেষ্টা করছে, যার ফলে সমাজ এগিয়ে যাচ্ছে। আবার সমস্যা হচ্ছে সমাজের মধ্যে দুর্নীতি, হিংস্রতা, তারপর হচ্ছে এরকম শোষণ, বৈষম্য বেড়ে যাচ্ছে। সমাজের মধ্যে আবার ভালো কি, এখানে বৈষম্য এগুলো নেই, কিন্তু আবার সমস্যা কি, মানুষ অলস হয়ে যায়, মানুষ আর বেশি কিছু মানে করার চিন্তা করে না, কারণ পরে লাভ কি, সে ঘুরে ফিরে তো কি হবে, সরকার আমাকে এটা দিবেই না, বা ঘুরে ফিরে তো লাভ হচ্ছে সরকারের, সব টাকা তো সরকারের পকেটে চলে যাচ্ছে, কিংবা সবাই সমান করে পাচ্ছে, আমি কষ্ট বেশি করলেও যা পাবো, কষ্ট কম করলে তাই পাবো, এত কষ্ট কেন করব। তাহলে এই সভ্যতার বিকাশটা এখানে হয় না। আর মিশ্রের মধ্যে কি করে, রাষ্ট্র এবং ব্যক্তি দুইটাই রাখছে, যে বড় বড় জিনিস রাষ্ট্র করবে, ছোট ছোট জিনিস ব্যক্তি মালিকানাও থাকবে, তাহলে দুজনই সুখ খুশি। এইটাই হচ্ছে মিশ্র। আর ইসলাম ব্যবস্থা বলতেছে না, এটা একটা পুরো এই তিনটার সাথে পুরো আলাদা ব্যবস্থা। ইসলাম কিছু দিক নির্দেশনা, ধর্মীয় বিধিবিধান হারার হারাম দিয়ে দিয়েছে, হালাল হারাম, যে এই ক্যাটাগরিতে বা এই বিধিনিষেধের এই বাউন্ডারির মধ্যে থাকলে একটা সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা দিকে আমরা যাব। তাহলে এই গেল সংজ্ঞা। এবার উদ্ভব আর পতন যদি বলি, ধনতান্ত্রিকের কোনো উদ্ভব নাই, কারণ মানে এটার কবে যে উদ্ভব হয়েছে এরকম কোনো কিছু নেই, সবসময় ধনতান্ত্রিক ছিল, মানুষের মন মানসিকতা সবসময় ছিল সে আদিম যুগ থেকেই, যে আমাকেই স্বীকার করে, আমাকে টিকে থাকতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে। সুতরাং ধনতান্ত্রিক যে কবে শুরু হয়েছিল এটার কোনো নির্দিষ্ট উত্থান কিংবা পতন কিছুই নেই। সমাজতান্ত্রিকের উত্থান আছে, এটা 1917 সালে রুশ বিপ্লবের মাধ্যমে এটা শুরু হয়েছিল। অর্থাৎ রাশিয়ার একটা সরকার, যে লেনিন, সেটা দল করেছিল, হ্যাঁ, বলশেভিক একটা দল। এই দল করে, সেই দল আমাদের এখন যেমন এনসিপি পার্টি, সে মানুষকে বুঝাচ্ছে না আমরা সরকার ক্ষমতায় আসলে আমরা সংস্কার করব, এরকম লেনিন একটা দল করেছিল। দল করে মানুষকে বুঝিয়েছিল যে দেখো, এই যে রাশিয়ার শোষণ, এই যে সরকার, যার সরকার যে সব সম্পদ নিয়ে যাচ্ছে, মানুষের উপর শোষণ চালাচ্ছে, আমি একটা ব্যবস্থা আনবো যেখানে সমাজতন্ত্র চালু হবে। এই জন্য এটা শুরু হয়েছিল 1917 সালে রুশ বিপ্লব। একটা আমাদের যেমন এই জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনার পতন হয়েছে, ওখানে রুশ বিপ্লবের মাধ্যমে যার সরকারের পতন হয়েছে, অর্থাৎ সেই সময় যে রাজা ছিল, অনেক অত্যাচারী রাজা, যার সরকার, তার পতন হয়েছে। সেই সরকারকে পতন ঘটিয়ে যে দলটা এসেছে বলশেভিক, তারাই সমাজতন্ত্রটা শুরু করে। কিন্তু এই সমাজতন্ত্রটা কিন্তু এসেছে তারও আগে, কার্ল মার্ক্সের আমলে। এটা এসেছে 1885। ভালো করে বুঝো, 1885-তে কার্ল মার্ক্স একটা বই লিখছে, বইয়ের নাম হচ্ছে দা ক্যাপিটাল। এটাতে কার্ল মার্ক্স কি বুঝিয়েছে এখানে বলছে, এমন একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখিয়েছে। আচ্ছা, এমন একটা রাষ্ট্র হলে কেমন হয়, এমন একটা সমাজ হলে কেমন হয়, যে সমাজে সরকার সবকিছু নিয়ন্ত্রণ করবে, তারপর সবাইকে সমান করে ভাগ করে দিবে, সেখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো রাজা সমস্ত সম্পদ কুক্ষিগত করে রাখবে না, এমন হলে কেমন হয়। এই সুন্দর একটা বই লিখছে। এই বইটা যেই পড়ছে তাই মাথা নষ্ট, সেই হয়ে গেছে মার্ক্সবাদী। দেখবে না, মার্ক্স একটা আদর্শের নাম আছে, মার্ক্সবাদী। তারা বিপ্লব করে, তারা পৃথিবীতে এটা করতে চায়। বাংলাদেশে যুদ্ধের ক্ষেত্রে অনেক কিছু ঘটেছে, কর্নেল তাহের বা জাসদ বাসদ, তারা বিপ্লব করেছে, বঙ্গবন্ধুকে পতন ঘটাইছে, জিয়াউর রহমান হত্যা করছে। এইগুলোর সাথেই যে এইগুলোর কিন্তু দেখো, এই একটা বইয়ের কত প্রভাব, পৃথিবীতে অনেক যুদ্ধ ঘটায় ফেলছে। এই বইটা পড়ে যারা পড়ে তারা চায় যে যেমনি হোক সমাজের মধ্যে আমরা এরকম কি করব, কার্ল মার্ক্স পাঠটা কি করব, ইস্টাবলিশ করব। তো এই ইস্টাবলিশটা প্রথমেই করেছিল হচ্ছে লেনিন 1917-তে। দেখো, আদর্শটা দিয়েছে কত, 1885। কার্ল মার্ক্স কোন দেশের,
কার্ল মার্কস হচ্ছে জার্মানির। তাহলে জার্মানির একজন লোক একটা মতবাদ দিয়েছে, সেই বইটা পড়ে সারা বিশ্বের মানুষের কাছেই মনে হয়েছে এই আদর্শটা বাস্তবায়ন করা দরকার, এবং লেনিন সেটা রাশিয়াতে প্রথম ঘটিয়েছে রুশ বিপ্লবের মাধ্যমে। তো এটা চলেছিল 1917 থেকে চলে প্রায় 1927 সাল পর্যন্ত খুব ভালোই চলে। তারপর থেকেই আস্তে আস্তে এই মানুষ বুঝতে পারে আসলে বলা সহজ, পড়া অনেক কঠিন, এটার মধ্যে অনেক সমস্যা আছে, সরকারের জায়গায় জায়গায় নাক গলাতে হয়, জায়গায় জায়গায় ব্যবস্থা নিতে হয়, এত ব্যবস্থা নেওয়া তো কঠিন, সরকার কয় জায়গায় মনোযোগ দিবে, মানুষগুলো অলস হয়ে যায়, তারা নিজের কর্মোদ্যম ভাবে কিছু করার ইচ্ছা থাকে না, সমাজ আস্তে আস্তে পতনের দিকে যায়। সর্বশেষ 1985 সালে একেবারে ঘোষণা দিয়ে এটা বন্ধ হয়ে গেছে। 1985 না, 97 মনে হয়। আচ্ছা, একটু কোনো জায়গায় কোনো একটা ভুল থাকতে পারে, কারণ একটা কিছু হইতে পারে, একটু দেখা নিও, একটু আমার কনফিউশন লাগতো। তো যাক, আমরা কিন্তু তাহলে সমাজতন্ত্র অর্থব্যবস্থার আসল হাকিকত বা আসল ঘটনা কিন্তু বুঝে ফেললাম, এটা কোত্থেকে আসলো, কারা আনলো, কিভাবে আনলো। পৃথিবীর এখন অনেক দেশ এটা চায়। যেমন বলছিলাম এটা রাশিয়াতে শুরু হয়েছে, রাশিয়াতেও নাই এটা, চীনে আছে, তাও চীনে 100% এটা নাই, চীনের 50% জায়গাটা আছে, 50% জায়গা নাই। চীন বলে দ্বৈত অর্থনীতির দেশ, অর্থাৎ একটা অংশে পুঁজিবাদ চলে, একটা অংশে সমাজতন্ত্র চলে। তারপরে সরকার কি চায়, একটা সিদ্ধান্ত নিবে, 1950 সালে সিদ্ধান্ত নিবে কোন অর্থনীতিটা সবচেয়ে ভালো এগোচ্ছে। তবে তাদের দুইটাই খুব ভালো করে আগাচ্ছে, এই জন্য সমস্যা হয় না। আর চীনা সরকারও এটা প্রতিযোগিতা লাগাই দিছে যে সবটাই হোক, সবটাই ভালো চলুক, আমরা সবাই মিলে ভালো থাকি। তো এটাই কিউবাতে আছে। কিউবাতে এখন যদি যেটাতে আছে সেটা হচ্ছে একমাত্র কিউবাতে আছে, আর 100% আছে একমাত্র কিউবাতেই এই সমাজতন্ত্রের চর্চা চলে, আর কোনো দেশে নেই। এই পূর্ব ইউরোপ অর্থাৎ জার্মানির নামে কিছু কিছু দেশে টুকটাক আছে, তো এত ভাবে কেউ আসলে সমাজতন্ত্রর যে আসল কার্ল মার্কসবাদী, আমাদের কার্ল মার্কসের নিজের কথা ছিল সবাইকে সম্পদ ভাগ করে দেয়। আমাদের বাংলাদেশে আছে জাসদ বাসদ, তাদের বলা হয়েছিল আপনারা না মার্কসবাদী, আপনারা চান সমাজের মধ্যে সবার সম্পদ সমান করে দিয়ে দেওয়া হবে, আপনারটা দেন, তখন তারা দেয়নি। এই যে হাসানুল হক এরকম তখন মানুষ বুঝে ফেলাইছে ভণ্ডামি, যে মানুষকেও এই বলে ভোট চাও, কিন্তু তুমি যখন এটা করতে পারি তখন নিজে তো করো না। সমাজতন্ত্র মিশ্র মিশ্র, এটা কোনো ইয়া নাই, প্রবক্তা নাই। পৃথিবীর বিভিন্ন দেশ দুইটাকে মিলিয়ে মিশ্র বানায়। ইসলামের প্রবক্তা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবস্থাটাকে ডেভেলপ করেছেন। এরপর যে উদাহরণ দেশ বলি, পুঁজিবাদের একমাত্র উদাহরণ হচ্ছে আমেরিকা। আমেরিকা না, অনেক দেশ আছে, কিন্তু আমেরিকার নামটা সবার আগে আসবে। তোমাদের একটা চিত্র দেখিয়েছিলাম, আমেরিকার নৌকা ডুবে যাচ্ছে, তুমি নেটে যদি ক্যাপিটালিস্ট লিখে সার্চ দাও, দেখবে আমেরিকার পতাকা আসতেছে, আমেরিকার ছবি আসতেছে। আমেরিকায় কেন? ওই যে পৃথিবীর সবচেয়ে ধনী, এখন পৃথিবীর সবচেয়ে ধনী হয় তাদের সিস্টেম এরকম, মানুষ মারো, হত্যা করো, শিশু মেরে ফেলো, সবকিছু করে আমাকে ধনী থাকতে হবে, আমাকে তেল লাগবে, আমি যা চাবো সেটা আমার লাগবে। এই হচ্ছে আমেরিকার বৈশিষ্ট্য, এই হচ্ছে ধনতান্ত্রিকের এই খারাপ দিক। যে কোনো উপায় হলো মায়েরা ধেরা, কোন চুরি বাটুরি কিছু যায় বুঝি না, চিন্তায় যেমনি হোক তোমাকে ধনী হইতে হবে, তোমাকে পৃথিবীর সম্পদ বাড়াইতে হবে। এখানে দুর্বল যে সে মরে যাও, পঙ্গু যে সে চলে যাও, তুমি সমাজের বোঝা রাখা যাবে না। ওই অনেক দেশে আছে সমাজতান্ত্রিক এরকম করছিল, যে পাগল বৃদ্ধ বয়রা ধীরা মেরে ফেলো, এই সমাজে তারা খাবে কিসের জন্য, ঠিক আছে। তো এগুলোর অনেক খারাপ দিক আছে। আর সমাজতন্ত্রের উদাহরণ তো বললামই, মিশ্র উদাহরণ বাংলাদেশের কথা তোমাদের কাছে বেশি বেশি আসবে। পৃথিবীর বেশিরভাগ দেশই আসলে মিশ্রই হয়, বেশিরভাগ দেশ মিশ্রই হয়। আর ইসলামী অর্থব্যবস্থা, সৌদি আরবের কথা বলা হয়, যদিও সৌদি আরবে কিছুটা আছে, তো 100% নাই। 100% আছে ব্রুনাই নামে একটা দেশ, ঠিক আছে। ব্রুনাইয়ের যে সরকার, সে খুব সুন্দর করে 100% ইসলামী ব্যবস্থা পালন করে, আহ কি বলে, ইসলাম অর্থব্যবস্থা সে প্রচলন করে রেখেছে। তারপর যদি চাই সম্পদের মালিকানা, এটা এই তথ্যটা গুরুত্বপূর্ণ, বারবার দেখবে এমসিকিউতে এই প্রশ্নটা আসে, যে কোন অর্থনৈতিক ব্যবস্থায় কেমন সম্পদের গুরুত্বটা কেমন। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তিগত, অর্থাৎ সব সম্পদ এটা কেউ নিবে না, অর্থাৎ যারটা তার, এটা হচ্ছে রাষ্ট্রীয়, আর এটা হচ্ছে উভয়ের, অর্থাৎ ব্যক্তিরও থাকবে, রাষ্ট্রেরও থাকবে। এটা মালিক আল্লাহ, কিন্তু ব্যবস্থাপনায় ব্যক্তি। এখানে কি বলতে চায়, এই অর্থব্যবস্থা কি বলতে কি বুঝে, এই অর্থব্যবস্থা বলতে চাচ্ছে যে সমস্ত সম্পদের মালিক হচ্ছে আল্লাহ তাআলা, কিন্তু মানুষ কি এটা দায়িত্বশীল মাত্র, তাকে আল্লাহ তাআলা সম্পদকে রক্ষণাবেক্ষণ করা, গরিবকে দান খরচ করা, সে নিজে চলা, পরিবারকে চালানো, এটা হচ্ছে তার দায়িত্ব মাত্র, সম্পদ কারো না, এটা বুঝাইতে চায়। মুক্তার স্বাধীনতা, পূর্ণ স্বাধীন, আমার সম্পদ, আমি টাকা পুরাই ফেলবো, আমি টাকা খেয়ে ফেলবো, আমি টাকা নষ্ট করব, অপচয় করব, কেউ কিছু বলার নেই। কিন্তু সমাজতন্ত্রে না, কোনো কিছু নষ্ট করা যাবে না, অপচয় করা যাবে না, কারণ প্রতিটা সম্পদই সবার। তোমার সম্পদ ঠিক আছে, তুমি অর্জন করেছো না, কিন্তু এটা সমাজের, সবার। মিশ্রের মধ্যে সীমিত স্বাধীনতা, রাষ্ট্রীয় হস্তক্ষেপ, যেমন সম্পদ তো তোমার, তাহলে সরকার কর নেয় কেন, সরকার ট্যাক্স কেন নিবে, নিচ্ছে না। তোমার জমিতে যে খনি পায়, সরকার জমি নিয়ে নেয় কেন, এই যে মিশ্র হওয়ার কারণে, যে
হ্যাঁ, তোমার সম্পদ, তুমি স্বাধীনভাবে যার যার জায়গা কিনলে সবাই সবাই করতে পারবে, থাকতে পারবে, নিতে পারবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সরকার কি করে, হস্তক্ষেপ করে, অর্থাৎ একটা মিশ্র হাইপ রেখেছে, পূর্ণ স্বাধীনতা দিয়েছে, আবার সমাজতন্ত্রেরও মতন একটু বাধাগ্রস্ত করেছে। আর ইসলামের সীমিত নৈতিকতার উপর নির্ভরশীল। সম্পদ তোমার, তাই বলে তুমি কি করবা, এটা দিয়ে মদ কিনে খাবা, তুমি এটা দিয়ে আরো ফালতু বা জুয়া খেলবা, এটা করা যাবে না। এই জন্য সীমিত স্বাধীনতা দেওয়া হয়েছে, তবে এটা সেটা সীমিত। তারপর দাম নির্ধারণ, এটা আবার চাহিদা ও যোগানের ভিত্তিতে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অর্থাৎ এইখানে দামটা কেউ নির্ধারণ করে দেয় না। তুমি মন চাইছে অনেক দাম বিক্রি করবে, করো। তুমি একটা গরু বাজারে আমাদের একটা কথা আছে, আমরা এখন দেখবা যে বলি মানুষ কত খারাপ, কি পরিমাণ গরুর দাম রাখছে। বর্ষাকালে দেখবে একটা রিস্কাওয়ালা দাম বাড়ায় দিছে কোন একটা জিনিসের, বৃষ্টি হচ্ছে, সেই রিস্কা ভাড়া 30 টাকার জায়গায় 60 টাকা করছে। আমরা ডাকাইত নাকি যে 30 টাকা ভাড়া 60 টাকা করছে। এখন এই লোকটা যখন দুপুর বেলা কেউ ঘর থেকে বার হয়নি, সে 3 ঘন্টা দিন বসেছিল, তখন তুমি তার টাকা দিছো, তখন তুমি টাকা দাও না। এখন তার রিস্কার এত চাপ, সবাই রিস্কা চাচ্ছে। এখন রিস্কা সবাই যখন চায়, তোমাকে হয়তো 30 টাকা দিয়ে সে তোমাকে নামাই দিতে পারবে, কিন্তু সে চাইলে ওই জিনিসটা 60 টাকা দিতেও কেউ আগ্রহী ছিল, তোমাকে 30 টাকা কেন সে নিবে? এটা কিন্তু আসলে এক ধরনের অন্যায়, ঠিক আছে, ডাকাতি। কিন্তু আসলে অর্থনীতি ভাষা চিন্তা করলে এটা অন্যায় করেন। কারণ ধরো আমরা দেখবা যে গরমের সময় ফ্যানের দাম বেড়ে যায়, এবার সরকার রেট লাগায়, এই ফ্যানের কি দাম, 1700 টাকার ফ্যান 2700 টাকা বিক্রি করতেছেন, 1000 টাকা বেশি লাভে। স্যার শীতকাল তো পুরো গেছে, তখন তুমি ফ্যান কিনো নাই, তখন তার গোডাউন ভাড়া দিতে হয়েছে, সেটা গোডাউন রেখে দিচ্ছিল না, সেটা তুমি দিয়েছো। তোমার বাবা যদি কোনো ব্যবসা করে, তুমি সেখান দিয়ে বুঝতে পারবা, সে একটা জিনিসের দাম 100 টাকা লাভ করলো, মানুষকে এত বড় ডাকাত 100 টাকা লাভ করেছে। এই যে তার যে মনে ডিম, সে মনে করো যে কি বলে 8 টাকার ডিম 12টা বিঘে 4 টাকা লাভ করলো, কত বড় ডাকাত, আপনি 2 টাকা লাভ করলো চলে। তার মনে করো কয়েক খাদি ডিম নষ্ট হয়ে গেছে, সেইটা খরচ কি তুমি দিছিলা? সেটা খরচ তুমি দিবে? ভাই আপনার তো প্রায় 1 ট্রাক ডিম নষ্ট হয়ে গেছে, সেটা এগুলো আমি দিই, তুমি তো দিচ্ছ না। এখন সে কিভাবে লাভ করবে তারটা সে করবে, তুমি নিও না, যখন 12 টাকা করে তুমি নিও না, যে দোকানে কম পাও সেই দোকানে যাও, এই তো হয়ে গেল। বিষয়টা আসলে এমন হওয়া উচিত। তো ধনতান্ত্রিক এটাই বলে যে আমাকে কিচ্ছু বলতে হবে না, ওই চাহিদার যোগান অনুযায়ী দাম অটোমেটিক নির্ধারিত হবে। ডিমের দাম 15 টাকা রাখো, কেউ নিচ্ছে না, 8 টাকার হলে তোমার লস হচ্ছে, কত হইলে মানুষও নেয় তোমারও লাভ হয়, মানুষও নেয় তোমারও লাভ হয়। চাহিদার যোগান মিললে অটোমেটিক একটা দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়ে যায়। এটাই হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দাম নির্ধারণ। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দাম নির্ধারণ কিভাবে হয়? কেন্দ্রীয় ভাবে সরকার নির্ধারণ করে দেয়, এটার দাম অত হবে, ওটার দাম অত হবে, ওটার দাম অত হবে, ওটার দাম অত হবে, মানুষকে এই দামের বাইরে বিক্রি করা যাবে না। আর মিশ্রের মধ্যে কি হয়? মিশ্রের মধ্যে হচ্ছে ওই চাহিদা যোগান, এটা তো আছেই। মাঝে মাঝে সরকার নিয়ন্ত্রণ করে, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে সবকিছু দাম কি সরকার নির্ধারণ করে দেয়? না, অটোমেটিকই দাম একটা থাকে। মাঝে মাঝে যখন এক্সেস হয়ে যায়, সরকার রেট করে, সরকার চার্ট দিয়ে দেয় এবং একটা দাম ধরে দেয় যে এই জিনিসটার দাম এমন হতে পারে, এর বেশি কিংবা কম যাতে না হয়, এইটা করে। তো মিশ্রের মধ্যে এই ঘটনা ঘটে। ইসলামে যেটা প্রতারণা, অতিরিক্ত মুনাফা নিষিদ্ধ। ইসলামে আসলে অতিরিক্ত মুনাফা নিষিদ্ধ না, ইসলামে যেটা বিষয় হচ্ছে প্রতারণা নিষিদ্ধ। খেয়াল করে দেখো, তুমি প্রতারণা না করতে পারলে কিন্তু অতিরিক্ত মুনাফা তুমি করতে পারবে না, ধরো ইসলামে। কারণ অতিরিক্ত মুনাফা, তুমি কাকে বলবো অতিরিক্ত মুনাফা, কিভাবে বুঝবে এটা অতিরিক্ত? একজন এসি বিক্রি করে, তাকে তো একটা এসি থেকে 10 থেকে 15 হাজার টাকা লাভ করতে হবে, কারণ এসি তো প্রতিদিন আলু পটলের মতন বিক্রি হবে না। আবার একটা আলুওয়ালা, সে কিন্তু কেজিতে 5 টাকা বেশি লাভ করতে পারবে না। আবার একজন চকলেট, একটা চকলেটে সে কয়েক পয়সা তার লাভ করতে হবে। এখন তুমি কিভাবে নির্ধারণ করবা কোনটা অতিরিক্ত মুনাফা আর কোনটা অতিরিক্ত মুনাফা না? আছে, এই জিনিসটা আসলে ভুল কথা, অতিরিক্ত মুনাফা বলে কিছু হয় না। এখন তাহলে বিবেচনার বিষয়টা কি? বিবেচনার বিষয় যে কোনো প্রতারণা করা যাবে না। তুমি বললা এইটা ভালো কোয়ালিটি, এটা আমেরিকান কোয়ালিটি, এটা হচ্ছে ইউরোপ ইতালি কোয়ালিটি, কিন্তু দিয়ে দিলে চাইনিজ জিনিস। দেখো, মিথ্যা কথা বললে কিন্তু সে দাম বাড়ায় দিল, এটা তোমার প্রতারণা হইলো। তুমি তো প্রতারণা না করতে, দেখো তুমি বেশি দাম বিক্রি করতে পারতা না। তুমি একটা গরু, তুমি তোমার গরুকে 40,000 টাকা কিনছো কিংবা খাওয়ার পরে 1 বছর খাওয়াইছো, তুমি এটাকে 2 লক্ষ টাকা বা 5 লক্ষ বা 7 লক্ষ টাকা বিক্রি করবা, এটা তোমার ইচ্ছে কত দিয়ে বিক্রি করবা। কারণ 1 বছর বিক্রি নাও হতে পারে, তুমি কোনো একটা গরু তোমার মারাও গেছে, কিন্তু তুমি ধরেন মিথ্যা কথা বলো, এর মধ্যে কত বেশি গোছ আছে, কত গোছ আছে সেটা আমি জানি না, কিন্তু বাড়ায় বলে এটা এত মন আছে, সে প্রতারিত এটা কিনে নিল, এটা হবে অপরাধ। ইসলাম প্রতারণা করা নিষেধ। প্রতারণা না করলে তুমি এমনিতে কি করতে পারবা না, বেশি দাম দিয়ে বিক্রি করতে পারবা না। যেমন দেখো মধু, কেউ মধুর দাম বিক্রি করতে 800 টাকা কেজি, কেউ বলে না 1500 টাকা কেজি। কেন 1500 টাকা কেজি করছে? অরিজিনাল মধু। আসলে অরিজিনাল মধু হওয়ার কারণে সে আমি লাভ বেশি করছি, কারণ আমার এটা সংগ্রহ করতে কষ্ট বেশি হচ্ছে, করো তুমি লাভ। কিন্তু সে যদি 2 নম্বর মধু বিক্রি করতে যায়, তাহলে দেখো সেটা হবে প্রতারণা, তাহলে সে কিন্তু সেটা বেশি দামে বিক্রি করতে পারবে না। এরপরে বন্টন নীতি, আয় ও সম্পদের অসম বন্টন, অর্থাৎ যারা যার আছে তার আরো আছে, আরো আছে, আরো আছে, যার নাই তার নাই নেই নাই। আর এটা প্রয়োজন ও কর্ম অনুযায়ী বন্টন করে, সরকার সবাইকে সুন্দর করে বন্টন করে দেয়।
আর এখানে বাংলাদেশ কিংবা মিশ্রতেও সরকার মানুষকে রেশন দিচ্ছে, কাউকে ভর্তুকি প্রদান করতেছে, যেমন একটা জিনিস যা খরচ সরকার আরো কিছু নিজের পকেটে দিয়ে কি করায়, সবাইকে সমান রাখার চেষ্টা করে। আর ইসলামে জাকাত, সদকা, ইনসাফপূর্ণ বন্টনের কথা বলা হয়েছে। এরপর উদ্দেশ্য, ধনতন্ত্রের উদ্দেশ্য হচ্ছে খালি লাভ করা, লাভ আর লাভ, খালি মুনাফা, টাকা কামাও। আর সমাজতন্ত্রের উদ্দেশ্য হচ্ছে সমাজের কল্যাণ, সবাই যাতে ভালো হয়। মিশ্রের উদ্দেশ্য হচ্ছে ভারসাম্যপূর্ণ অর্থনীতি, যে অর্থনীতি সব ভালো এবং খারাপ দিক দুইটাই যাতে ঠিক থাকে। আর ইসলামের হচ্ছে মানব কল্যাণ এবং আল্লাহর বিধান মানা। প্রতিযোগিতা, উন্মুক্ত প্রতিযোগিতা করো, কিভাবে করবা তোমার ইচ্ছা করো। এখানে প্রতিযোগিতা অনুপস্থিত, এখানে প্রতিযোগিতা নাই, কারণ সবকিছু সরকার নিয়ন্ত্রণ করছে, প্রতিযোগিতা আসবে কোত্থেকে? প্রতিযোগিতা নিয়ন্ত্রিত, প্রতিযোগিতা হয় কিন্তু সরকার এটাকে নিয়ন্ত্রণ করে ফেলে, এটা মিশ্র। ন্যায্য নৈতিক প্রতিযোগিতা, শ্রেণী বৈষম্য, ধনী গরিব বৈষম্য বেড়ে যায়, শ্রেণীহীন সমাজ, সরকার হস্তক্ষেপ শ্রেণী বৈষম্য হ্রাস করে, শোষণমুক্ত জাকাত ও কর্জ হাসানার মাধ্যমে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, কর্জে হাসানা কি? দেখো, কর্জ মানে হচ্ছে ধার, মানুষকে কর্জ দেওয়া, আর হাসান শব্দের অর্থ হচ্ছে সুন্দর, অর্থাৎ ভালো, ভালো কর্জ দেওয়া। মানে কর্জে হাসানাটা হচ্ছে এরকম যে আমরা বাংলাদেশ সমাজে সমিতি থেকে তুমি টাকা চাবা, তোমাকে কিছু 50,000 টাকা দিবে 60,000 টাকার বিপরীতে। ভাই 50,000 টাকা নেন, কিন্তু আমাকে কি দিবেন? ফেরত দিবেন 60,000 টাকা। এটা কি করে? এই যে কর্জে হাসানা, হ্যাঁ, এটা নেয়। কিন্তু ইসলামী অর্থনীতিতে এই জিনিসটা হয় না। ইসলামী অর্থনীতিতে কি হয় যে তোমাকে এই কাউকে তুমি এমনিতেই টাকা দাও না, ধার দাও, যে ভাই তোমাকে ধার দিলাম, তুমি উন্নতি করো, উন্নতি করে আমাকে ফেরত দিয়ে দিও, আমাকে মূল টাকাটা ফেরত দিয়ে দিবে, কোনো লাভও লাগবে না। এটা কি কর্জে হাসানা বলে। শ্রমিক মালিক সম্পর্ক দ্বন্দ্বপূর্ণ, কারণ মালিক আরো ইনকাম করতে চায়, তো এর ফলে শ্রমিকের পরে শ্রমিকের উপর একটা শোষণ হয়ে যায়। এটাই হচ্ছে শ্রমিক মালিক সম্পর্ক। আর সমাজতন্ত্রে কোনো দ্বন্দ্ব হয় না, কারণ সব তো সরকারই নির্ধারণ করে, সরকারই হচ্ছে মালিক, সবাইকে সে তার মন মতন করে কাজ দেয়। আর এটারে আইন এবং আদালতের মাধ্যমে সুরক্ষা আছে। যেমন কেমন? মিশ্রের মধ্যে কি জিনিস, যে এখানেও শোষণ হতে পারে, কিন্তু তুমি শ্রম আদালতে যাও, তোমার সাথে অন্যায় হয়েছে, শ্রমিক হিসাবে মালিক তোমাকে অন্যায় করেছে, আদালতে যাও, ধর্মঘট করো। আর হাদিস ভিত্তিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, হাদিসে কি বলা হয়েছে? শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। হুম, এই যে, তাহলে আমরা দেখতে পেলাম যে ইসলামী অর্থ ব্যবস্থার এই যে সুন্দর ভাবে একেবারে প্রতিটাই কিন্তু আমাদের কভার আপ হয়ে গেল। এখানে আর কিছু মানে বাকি নেই, সবটাই আমরা করেছি। যদি একটু দেখি ইসলামী ও প্রচলিত অর্থ ব্যবস্থার পার্থক্য দেখে রাখি। যেমন ইসলামী অর্থ ব্যবস্থা যেটা হচ্ছে কি কল্যাণ, আর প্রচলিত অর্থ ব্যবস্থা পার্থিব কল্যাণ খুঁজে। ধর্মীয়, আচ্ছা, ধর্মনিরপেক্ষ এবং ধর্মভিত্তিক, নীতি নিরপেক্ষ, কোনো নীতি নৈতিকতা নেই। মানে কি? চুরি করো, ডাকাতি করো, হারাম খাও, সুদ খাও, প্রচলিত অর্থব্যবস্থা তাই বলে। কিন্তু ইসলাম অর্থব্যবস্থা না, একটা নির্দেশ নীতি আছে, হালাল হারাম কোনো বিবেচনা নেই। তুমি টাকা চুরি করে কামাচ্ছ, দুর্নীতি করে কামাচ্ছ, বিষয় না। কিন্তু ইসলাম বলে না, অবশ্যই বিবেচনা করতে হবে টাকাটা হালাল নাকি হারাম। এবং আয় উপার্জন একই কথা, দেখছো, এগুলো সব যে কোনো উপায় উপার্জন করা যায়, হালাল উপায় উপার্জন করতে হবে। বাকিগুলো আশা করি এটা আর বলার কিছু নেই, তোমরা এটা নিজেরা খুব পড়লেই বুঝতে পারবে। যদিও তারপরও কোনো শব্দ বাক্য যদি না বুঝো, তাহলে আমার বইয়ের পৃষ্ঠা নাম্বারটা বলে উল্লেখ করবা, তাহলেই আমরা তোমাকে সেটার সমস্যার সমাধান দিয়ে দিতে পারবো। আমরা এখন একটা সৃজনশীল দেখি, এটা সৃজনশীল আসলে করে দেওয়া দরকার নাই, যারা যারা পারো তারা এই পদ্ধতি ভিডিওটা দেখতে পারো, আর কিছু না। শুধু শেষে একটা কথা বলে রাখি, এই যে যা পড়ালাম এগুলো কিন্তু আমাদের প্রতি বুধ এবং বৃহস্পতিবার দিন লাইভ এমসিকিউ হয়। অবশ্যই লাইভে থাকতে পারলে তুমি নিজে প্র্যাকটিস করে করতে পারবা, সবার সাথে করতে পারবে, এটা ভালো হবে। যদি মিস করে যাও, যারা কোর্স কিনেছো তারা সেই লাইভ ভিডিওটি পরবর্তীতে রেকর্ড আকারে পাবা। আচ্ছা, এই যে একটা ক্লাস ওয়ার্ক, আমরা এটাই দেখি, এদেশ এবং বিদেশ। হ্যাঁ, এদেশ আর হচ্ছে বিদেশ। এদেশ বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। বৃহদায়তন মানে এখানে অনেক বড় বড় বৃহৎ, অর্থাৎ বড় বড় শিল্প কারখানা। ভোক্তার স্বাধীনতা, ভোক্তার স্বাধীনতা মানে ভোক্তা পূর্ণভাবে স্বাধীন, যত সম্পদ ইচ্ছা সম্পদ ভক্ষণ করতে পারবে, সম্পদের ব্যক্তি মালিকানা। এইটা বলা পড়া কার বোঝা বাকি আছে? এটা কোন অর্থনীতির কথা বলতেছে? এ হচ্ছে ধনতান্ত্রিক কিংবা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কথাই ইঙ্গিত করতেছে। এবার বি দেখো, শ্রেণী শোষণ অনুপস্থিত, কেন্দ্রীয় পরিকল্পনা, মুদ্রাস্ফীতি অনুপস্থিত। মুদ্রাস্ফীতি ঘটবে কিভাবে? সব তো সরকার নিয়ন্ত্রণ করে, কেন্দ্রীয় ভাবে সব পরিকল্পনা আসে। শ্রেণী বৈষম্য নাই, কারণ সব তো সরকারই দিচ্ছে। সুতরাং এটা হচ্ছে তাহলে কি সমাজতান্ত্রিক। এখন প্রশ্নটা পড়ে আমরা বোঝার চেষ্টা করতে হবে কি বলেছে। এ দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান? উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্য ছাড়া 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। রেসিপ্যাস কিন্তু লাগাই দিছে, এখানে 3টা আছে, তোমাকে বলছে 3টার বাইরে আরো 3টা বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে, কারণ তুমি তো এই 3টে ভালো করে পারতা, এই 3টার বাইরে বলতে গেলে পারবা? এই জন্য তোমাকে
উপরে যে আলোচনাগুলো করেছি বুলেট পয়েন্টগুলো সেগুলো আরো তোমাকে পড়তে হবে। আমি দেখি তিনটা পারি কিনা। ব্যক্তি মালিকানা, ভোক্তা স্বাধীনতা, উৎপাদন ব্যবস্থা। এখানে আরো তিনটা যদি হতে পারে, একটা হচ্ছে শ্রেণী বৈষম্য, ধনতান্ত্রিকে প্রচুর পরিমাণে শ্রেণী বৈষম্য আছে না। আচ্ছা, তারপরে 2 নম্বরের একটা হতে পারে দাম ব্যবস্থা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অর্থাৎ ধনতান্ত্রিকে কিভাবে করে দাম নিয়ন্ত্রিত হয় স্বয়ংক্রিয়ভাবে, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। 3 নম্বর একটা কি হতে পারে, 3 নম্বরটা হতে পারে শ্রমিক শ্রমিক মালিক দ্বন্দ্ব, শ্রমিক আর মালিকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তাহলে এখানে আমরা তিনটা জিনিস পেলাম। এবার বি তে দেখি, এ ও বি দেশের অর্থনৈতিক ব্যবস্থা কি একই? না, একই না। দুইটার দুই রকম ব্যবস্থা, এটা হচ্ছে ধনতান্ত্রিক, এটা সমাজতান্ত্রিক। এবার পার্থক্যটা তোমাকে দিতে হবে, কেন একই না? এই যে দিতে হবে একই না এই জন্যই, যেখানে শ্রেণী অনুপস্থিত আর এখানে শ্রেণী বৈষম্য আছে। এখানে ভোক্তার স্বাধীনতা অবাধ, কিন্তু এখানে ভোক্তা একটা গণ্ডিবদ্ধ বা সরকারের নিয়ন্ত্রিত স্বাধীনতা সরকার ভোগ করে থাকে। ব্যক্তি মালিকানা আছে, এখানে ব্যক্তি মালিকানা অনুপস্থিত। তাহলে এই দুইটা জিনিসের পার্থক্য তোমাকে উল্লেখ করে দিলে হয়ে গেল। তো যাই হোক, আমাদের প্রতিটা ক্লাস যদি এভাবে করা হচ্ছে যে আমরা বেসিক পড়িয়ে সেই বেসিকটাকে সমাধান করে দেওয়ার জন্য যে সৃজনশীল লাগে সেটাও পড়িয়ে দিচ্ছি, যেহেতু এটা সহজ এই জন্য একটা সৃজনশীল দেখালাম। বিশেষ করে যেগুলো ম্যাথ সেগুলোর কিন্তু অনেকগুলো সৃজনশীল দেখাতে হবে, তো আমরা সেগুলোর মধ্যে তাই করব, তাই আলোচনা করব। তাহলে প্রিপারেশনের জন্য যা দরকার এই কোর্সটিতে কিন্তু সবকিছুই রয়েছে। তো আজকের এই এই ভিডিওটির আলোচনা এই পর্যন্তই। আমরা পরবর্তীতে ক্লাসে আলোচনা করব হচ্ছে এই টপিকটি ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি, ছোট টপিক ছোট করে আলোচনা করব। তাহলে সেই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি।